হাসপাতাল যেভাবে কাপুরুষোচিত হামলা চালালো জঙ্গিরা, ২৬ জনের প্রাণ কাড়লো জঙ্গিরা এলোপাথারি গুলিতে, নাম জেনে জেনে ধর্ম বাছাই করে একেবারে হামলা এই জঙ্গিদের। এই জঙ্গিরা হঠাৎ করে পহেলগাঁওতে জঙ্গি হামলা করলো। ৪ জন জঙ্গির ছবি প্রকাশ। তবে তার আগে দেখাবো এক পর্যটক নিশ্চিন্তে তার ভিডিও করছিলেন ওই পহেলগাঁওয়ে ওই ভ্যালির, এবং তার সঙ্গেই দেখা যায় ওই পর্যটক গুলির শব্দ শোনেন। তিনি নিজে ভিডিও করছিলেন সেই সময় রক্তাক্ত ভূস্বর্গে। সেই সময় দেখুন একেবারে প্ল্যান করে ষড়যন্ত্র করে জঙ্গিরা হামলা চালায়। এই এলাকা এমন একটি এলাকা যে এলাকা থেকে খবরাখবর দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া অনেকটাই কঠিন, জঙ্গি হামলায়। আর সেই জায়গাটাকেই জঙ্গিরা একেবারে বেছে নিয়েছিল। ১ মাস ধরে ছিল জঙ্গিরা পহেলগাঁওয়ে, ১ মাস ধরে ষড়যন্ত্র করেছে। ৪ জন জঙ্গির শুধু কাজ নয়, এটা হতে পারে আরো অনেক জঙ্গি মিলে চক্রান্ত করে এই জঙ্গি হামলা ঘটিয়েছে। একটু দেখুন সেই ছবি। यहाँ पर अटैक हुआ आतंकवादियों का, हम लोग बाल बचे हैं, मगर परमात्मा रक्षा करेगा। জঙ্গিকে দেখা যাচ্ছে এক জঙ্গির ছবি, অস্ত্র সহ এক জঙ্গির ছবি দেখুন। একেবারে বাছাই করে করে মহিলাদের আলাদা করে, পুরুষদের আলাদা করে হামলা চালিয়েছে জঙ্গিরা। ফোঁড়ো ফোড় করে দিয়েছে। অনেকে সন্তান হারা হয়েছেন, অনেকে স্বামী হারা হয়েছেন। পর্যটকরা ৩৫ বছর পর এরকম ভাবে পর্যটকদের ওপর হামলা চালালো জঙ্গিরা। এর আগে ৩৫ বছর আগে হামলা চালিয়েছিল। তারপরে সাম্প্রতিক অতীতে জঙ্গিরা পর্যটকদের ওপরে হামলা চালায়নি। ৩রা জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা, তার আগে রক্তাক্ত কাশ্মীর। আর ৪ জন জঙ্গির, সন্দেহভাজন জঙ্গির, হামলাকারীর ছবি প্রকাশ করা হলো, স্কেচ আঁকা হলো। সেই স্কেচের সঙ্গে এদের মিল আছে কিনা তাও দেখা হচ্ছে। ৩ জন জঙ্গির নামও প্রকাশ হয়েছে। ৩ জঙ্গির নাম প্রকাশ করা হয়েছে। আসিফ ফৌজি একজনের নাম, আরেকজনের নাম সুলেমান শাহ, আর চিহ্নিত হামলাকারী আবু তালহা। এই পহেলগাঁও থেকে ১৬ কিলোমিটার দূরে চন্দনওয়াড়ি থেকে জুলাইয়ে শুরু হয় অমরনাথ যাত্রা। সেই পহেলগাঁওকেই রক্তাক্ত করলো পাক জঙ্গিরা। বেছে বেছে মারা হলো পর্যটকদের। শুধু কিভাবে প্ল্যান করেছিল, কিভাবে ষড়যন্ত্র করেছিল জঙ্গিরা। হেলমেট পরে এসেছিল জঙ্গিরা, সেই হেলমেটে মাথায় ছিল ক্যামেরা, পুরোটা ভিডিওগ্রাফি হচ্ছিল। এই যে আক্রমণ, হামলা, নৃশংসতা, সবটা নাকি এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান থেকে চলছিল মনিটরিং। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিখুঁত পরিকল্পনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিখুঁত পরিকল্পনা এটাতেই বোঝা যায় যে তারা হেলমেট পরে এসেছিল। আর যেটা বলছিলাম, পহেলগাঁওয়ে এই বৈসারান একটা প্রত্যন্ত এলাকা, এখান থেকে হাসপাতাল অনেক দূরে, খবরাখবর দেওয়ার সমস্যা। আর তাই এই জায়গাটাকেই বেছে নিয়েছিল। এখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম অংশ নেন বহু পর্যটক। জঙ্গিদের মাথায় ছিল ক্যামেরা সহ হেলমেট, আর সেই হেলমেট দিয়ে পুরোটা ভিডিওগ্রাফি, মনিটরিং চলছিল। এখনো পর্যন্ত এই খবরই পাওয়া যাচ্ছে। ১ মাস ধরে নাকি জঙ্গিরা এই পহেলগাঁওতেই ছিল। এখনো পর্যন্ত তদন্তে যা উঠে এসেছে, কাশ্মীরে এখন ভরা মরশুম, টিউলিপের সৌন্দর্য নিতেই যান, অনুভব করতে যান বহু পর্যটক। জানা যাচ্ছে প্রায় ১ লক্ষ পর্যটক এই বাংলা থেকেই গেছেন। সেই পর্যটকদের রুটি নির্ভর করে কাশ্মীরের মানুষের এই পর্যটকদের ওপরেই। ২০১৯ সাল থেকে পর্যটকের ঢল নেমেছে কাশ্মীরে। সেই কাশ্মীরে এবার পর্যটকদের ওপর হামলা। সেই পর্যটকদের ওপর হামলায় খুশি নন, বরং ভয়ঙ্কর রেগে গেছেন, ক্ষুব্ধ পর্যটকদের উপরে হামলায় কাশ্মীরবাসী। আর এত নিরাপত্তা, ১০ মিটার, ১৫ মিটার, ১০০ মিটার অন্তর অন্তর নিরাপত্তা, কিন্তু একটা বাইক উদ্ধার হলো, নাম্বার প্লেটহীন বাইক উদ্ধার। অনেকেই
সন্দেহ এই বাইকেই কি এসেছিল জঙ্গিরা, আর কি করেই বা ঢুকতে পারলো কাশ্মীরের মতো জায়গায় এরকম নাম্বার প্লেটহীন একটি বাইক? এটাও অনেকেই প্রশ্ন রাখছেন। কোনো খবর ছিল না, কোনো রকম হিন্ট ছিল না। কে? আর নিরাপত্তা, এই ঘটনার পর নিরাপত্তা একেবারে ছানবিন করা হচ্ছে। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নেমে পড়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, তল্লাশি চলছে জঙ্গিদের খোঁজে। কথা বলবো কমল সিং এর সঙ্গে, আমাদের প্রতিনিধি। कमल जी, अभी तक क्या खबर है, क्या छानबीन हो रहा है, कैसे? देखिए, बिल्कुल ये इलाके को चारों तरफ से छानबीन जो है उसकी जारी है। लगातार जो इलाके को है वो घेरा जा रहा है, सैनिटाइज करना जा रहा है इलाके को, क्योंकि आतंकियों की धरपकड़ के लिए लगातार सर्च ऑपरेशन चल रहा था। कल रात को भी सर्च ऑपरेशन चल रहा है। कमल जी, नेटवर्क का प्रॉब्लम है शायद, इसलिए हम लोग सुन नहीं पा रहे। कमल जी, জম্মু কাশ্মীরে সেনা টহল চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাইক উদ্ধার হয়েছে, যে বাইক নাম্বার প্লেটহীন, সেই নাম্বার প্লেটহীন বাইক কিভাবে উঠে এলো? এই ছবি কিভাবে উঠলো? কিভাবে ওখানে বাইক পাওয়া গেল? হামলাকারীদের, জঙ্গিদের স্কেচ প্রকাশ হয়েছে, স্কেচের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে ছবি, কিন্তু এই বাইক কিভাবে এলো? আবার বলছি, একেবারে নিখুঁত পরিকল্পনা করে জঙ্গি হামলা। অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ফোন পেলেন এবং তারপরে চলে গেছিলেন, কালকে শ্রীনগর বৈঠক করলেন এবং তারপরে আজকে একেবারে পহেলগাঁওতে নামলেন। পহেলগাঁওতে নেমে ওই এলাকা পরিদর্শন করলেন, হেলিকপ্টারে করে গেলেন। হেলিকপ্টারে গিয়ে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কালকেই মোদীর ফোন পেয়ে তিনি শ্রীনগর গিয়েছিলেন, জরুরি বৈঠক করেন। জরুরি বৈঠকের পরে আজকে সকালে পহেলগাঁও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁওয়ে যে প্রত্যন্ত এলাকা, যে অদ্ভুত সুন্দর ভূস্বর্গ, সেই ভূস্বর্গ যেখানে রক্তাক্ত করল জঙ্গিরা, সেই জায়গা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই মুহূর্তে যা জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। 3 প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি কি বিষয় ওখানে আলোচনা হচ্ছে? দেখো, এই মুহূর্তে বিদেশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বৈঠকে বসেছেন 3 বাহিনীর প্রধানদের সঙ্গে, এবং মূলত কি পরিস্থিতি রয়েছে এবং বাহিনীদের তরফ থেকে, তাদের তরফ থেকে কি কি ইনপুট রয়েছে সেই সব যেরকম দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, অর্থাৎ তার কাছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন যে ফোর্সেস রয়েছে মৈত্রী, তোমার ফোনটা অস্পষ্ট, একটু চেষ্টা করো যদি জায়গা পরিবর্তন করা যায়, কারণ আলোচনা তো হচ্ছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, কিন্তু এই প্রশ্নও তো ওই বৈঠকে উঠে আসা উচিত যে এত বড় একটা ঘটনা ঘটালো নিখুঁত পরিকল্পনা করে জঙ্গিরা, তার কোনো হিন্ট, তার কোনো খবর কেন পৌঁছলো না আমাদের গোয়েন্দা বিভাগের কাছে? মৈত্রী, একেবারে দেখো, এই প্রশ্ন কিন্তু বারবার করেই উঠছে যে এটা এই যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু অন্যতম ইন্টেলিজেন্স ফেলিয়ার হিসেবে ধরা হচ্ছে। তার কারণ তুমি যদি গোটা ঘটনার বিবরণ দেখো এবং এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসে পৌঁছাচ্ছে, তার থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই জঙ্গিরা তারা রীতিমতো রেখে চলেছিলেন এলাকার, এবং তারা সমস্ত বিষয়ের দিকে নজর রেখেছিলেন। অর্থাৎ কখন পেট্রোলিং এর গাড়ি বা পেট্রোলিং ভ্যান কখন মুভ করে যাবে এবং কোন সময়টাতে গ্যাপ থাকবে,
তার সঙ্গে সঙ্গে যে জায়গায় পর্যটকরা বেশি সংখ্যক রয়েছেন কিন্তু তাদের কাছে পৌঁছানো ডিফিকাল্ট হবে, অর্থাৎ যে ট্রেনিংটা রয়েছে সেই পথে দিয়ে পৌঁছানো একটু ডিফিকাল্ট হবে, সেইটার সঙ্গে সমস্ত কিছু একসঙ্গে দেখা, ফলে ইন্টেলিজেন্স ফেলিয়ারের বিষয় তো রয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু দফায় দফায় বিভিন্ন প্রশ্নের মধ্যে পড়তে হচ্ছে। তবে তিন বাহিনীর সঙ্গে এই যে বৈঠক সেটি কিন্তু মূলত দুটি খুব গুরুত্বপূর্ণ জায়গার কথা মাথায় রেখে করা হচ্ছে। এক যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক রয়েছে করা হচ্ছে, এক যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক রয়েছে সন্ধেবেলা, তার আগে তিন বাহিনীর প্রধান তারা কি মনে করছেন, কোন জায়গায় তাদের প্রিপেয়ারনেস রয়েছে এবং কোথায় কোথায় জঙ্গি ঘাঁটির খোঁজ রয়েছে, কি পরিস্থিতি রয়েছে এবং কি করা উচিত, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের থেকে একটা বিস্তারিত রিপোর্ট নেওয়ার জন্য কিন্তু এই বৈঠক বলে আমরা ডিফেন্স মিনিস্ট্রি সূত্রে জানতে পারছি। আচ্ছা মৈত্রী, মোটামুটি ভাবে গতকালই তো গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অমিত শাহ শ্রীনগরে গিয়ে। অমিত শাহর বৈঠক থেকে কি বেরিয়ে এসেছে, কিভাবে সেনাবাহিনী এখন এই তল্লাশি চালাচ্ছে জঙ্গিদের খোঁজে? দেখো, পেহেলগাঁও ইতিমধ্যে কিন্তু গোটা পেহেলগাঁওকে পুরোপুরি সিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পেহেলগাঁওয়ের একটা বড় অংশ জুড়ে কিন্তু এই মুহূর্তে কম্বিন অপারেশন চলছে এবং আমরা যেটা জানতে পারছি যে এনআইএ এর তদন্ত দেওয়া হবে, যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি এনআইএ কে এই হামলার ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়নি, কিন্তু এনআইএ টিম তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং তাদের সঙ্গে ফরেন্সিক টিম পৌঁছেছেন, তারা সমস্ত তথ্য সংগ্রহ করছেন এবং ফরেন্সিক টিম গোটা বিষয়টি দেখছে। ফলে একদিকে এনআইএ তদন্ত হবে এবং একই সঙ্গে কিন্তু কম্বিং অপারেশনও চলছে, যেটা সিকিউরিটি এজেন্সিস যারা রয়েছে তারা কিন্তু এই কম্বিং অপারেশন চালাচ্ছেন, যাতে যে চার জঙ্গির কথা এবং যে চার জঙ্গির প্রথমে স্কেচ প্রকাশ এসেছিল এবং এখন আমাদের সামনে তাদের ছবিও প্রকাশ এসেছে এবং যেটা জানা যাচ্ছে যে এর মধ্যে দুজন জঙ্গির বডি ক্যাম ছিল, ফলে সেই বডি ক্যামের ফুটেজও কিন্তু কোথাও জোগাড় করার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে তাদের কোথাও খোঁজ পাওয়া যায় কিনা, মূলত যে দুই জঙ্গি ভারতীয় যে দুই জঙ্গি ছিলেন তাদের খোঁজ আগে পাওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং তাদের তল্লাশিতেই কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে আরো গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই যে ২৬ জন মেরে দিল জঙ্গিরা, তার পাল্টা প্রত্যুত্তর, তার পাল্টা কোনো অভিযান ভারত করবে কিনা, প্রতিশোধ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর কাটছাট করেছেন। তিনি গতকালই আজকেই পৌঁছে গেছেন ভারতে এবং আজকে পৌঁছেই অজিত ডোভালকে ডেকে নিলেন দেখুন বিমানবন্দরে, এবং তারপরে আজকে সন্ধেবেলা তিনি বৈঠক করবেন। অমিত শাহ গেছেন, অমিত শাহ সমস্ত বিষয়টা রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রীকে এবং তারপরে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সৌদি আরব কাটছাট করে আজই নিরাপত্তা সংক্রান্ত বৈঠক নরেন্দ্র মোদীর। গতকাল রাত পর্যন্ত জানা যায়নি যে এ রাজ্যেরও কেউ জঙ্গি হামলায় নিহত কিনা। তারপরে গভীর রাতে, অনেক রাতে জানা গেল তিনজন জঙ্গিদের হামলার শিকার। যেমন বিতান অধিকারী, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সমীর গুহ, তিনজনের মধ্যে জঙ্গি হামলায় নিহত তিনজনের মধ্যে বিতান অধিকারী কলকাতার বাসিন্দা, একেবারে বৈষ্ণব ঘাটার বাসিন্দা। অন্যদিকে বাংলায় নিহত তিনের মধ্যে মনীষ রঞ্জন মিশ্র পুরুলিয়ার ঝালদার বাসিন্দা, আর সমীর গুহ ইনিও কলকাতার বাসিন্দা। কেউ সন্তান হারালেন, কেউ স্বামী হারালেন, শোকে স্তব্ধ পুরো পরিবার, শোকস্তব্ধ পুরো পরিবার। বাংলার মানুষও এই মুহূর্তে তাদের জন্য শোকস্তব্ধ। গিয়েছিলেন কাশ্মীর বেড়াতে, ভূস্বর্গে ঘুরতে, আর তারপরে জঙ্গি হামলায় তাদের মরতে হলো, মৃত্যু হলো জঙ্গি হামলায়, লস্করের গুলিতে, লস্করে তৈবার গুলিতে। এই বিতান অধিকারী তিনি ফ্লোরিডায় একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। গতকালই বিতানের স্ত্রীর সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। স্ত্রী সন্তান সহ গিয়েছিলেন বেড়াতে, ছেলে বউ সবাইকে নিয়ে একটু আনন্দ হবে, অন্যরকম ভূস্বর্গের অনুভূতি। সেই ভূস্বর্গের অনুভূতি নিতে গিয়ে বিতানকে মরতে হলো জঙ্গি হামলায়। স্ত্রী এবং ছেলে তাদেরকে ফিরিয়ে আনা হবে, নিহতের দেহও ফিরবে আর কিছুক্ষণ পরেই। অরূপ বিশ্বাস গতকাল গিয়েছিলেন বিতানের বাড়িতে, মা বাবার চোখে
জল বাঁধ মানছে না। মুখ্যমন্ত্রী পুরোটাই তদারকি করছে, আমাদের হোম ডিপার্টমেন্ট তদারকি করছে, আমাদের দিল্লি আরসি অফিস। আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করছি ওনার স্ত্রী, বাচ্চা এবং বডিকে এই কলকাতায় নিয়ে আসা। এটা হ্যাঁ, শ্রীনগর নিয়ে আসা হয়েছে। তার বডিটা এখন শ্রীনগর জেনারেল হাসপাতালেও আছেন, আর তারা একটা ট্যুরিজমের জায়গায় তাদের রাখা হয়েছে। হ্যাঁ, কথা হয়েছে। আজকে কারা কারা গেছিলেন বেড়াতে? আমার ছেলে আর বৌমা আর একটা বাচ্চা আছে, ওই 3-4 বছরের ছেলে। এই বেড়ানোর জন্যই কি এসেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে না সময় নেই, তারপরে ওইখানেই এসে নামছে ফ্লোরিডা থেকে। ওখানে নেমেই তারপরে তাড়াতাড়ি তাদের করে মনে হয় ওদিকে চলে গেছে। রিয়াকে বলছে আমি আসতেছি, তুমি রেডি থাকো, তুমি এই থাকো, তুমি সেই থাকো, আমি এসেই তোমাকে নিয়ে ওখানে যাব। হঠাৎ করেই গেছে, জীবনে ভাবি নাই আমার এই ছেলের জীবনে যে এই জিনিসটা আসবে। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো, অন্ন জোগাড় করা থেকে আরম্ভ করে সব, আমার মেডিসিন, খুব লড়াই করে চলছি, দুজনেই থাকি আমরা। অসহায় বোধ করছে আর কি। ও যে ওখানে রয়েছে, বারবার বলছে যে এটা কি হলো আমার, কি হলো আমার, এই বলছে, এই অবধি কথা হয়েছে। ওই আমেরিকার অফিস, সেখানে টিসিএসের কলকাতার অফিসের সব এইচআররা আমার সাথে যোগাযোগ রাখছে। আজকে বিকেল বা সন্ধ্যেবেলায় মধ্যে এখানে আনার কথা। আমরা কেঁদেই চলেছেন বিতানের বাবা। বিতান মা বাবার জন্য ওই ফ্লোরিডা থেকেই খোঁজ খবর নিতেন, ওষুধ কেনার টাকা পাঠাতেন। আর কাশ্মীরে জঙ্গি হামলায় যে নিহত বিতান অধিকারী, তার দুর্গাপুরের স্কুল, সেই দুর্গাপুরের স্কুলটা দেখাবো। দুর্গাপুরের স্কুল, সেখানে বাড়ি তার বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। বন্ধুরা শোকস্তব্ধ একেবারে বিতানের মৃত্যুতে, প্রতিবেশী বন্ধুরা, বিতানের বন্ধুদের চোখে জল। আমরা একসাথেই পড়াশোনা করেছি, আর ইভেন আমরা যতজন এখানে দাঁড়িয়েছি প্রত্যেকে আমরা একই ব্যাচমেট, একসাথে পড়াশোনা, টিলডেট কমিউনিকেশন। ইভেন যেদিনও এখানে ফেরে, কাশ্মীর ফেরে, সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল। এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর। ইভেন দুর্গাপুরে ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরে আসার প্ল্যান হয়েছিল, সবকিছু আমরা জানতাম। বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার, সেটাই খারাপ লাগছে। দুর্গাপুর 2021 দুর্গাপুজোর সময় ও ভিজিট করেছিল একবার দুর্গাপুর। খুবই দুঃখজনক ঘটনা, আমরা শুনে তো শকড এখানকার লোকেরা। আমরা দুর্গাপুরের এই কোয়ার্টারেই থাকতো। বিতানের দাদা আমার বন্ধু, তো সেই হিসাবে আমরা ছোট থেকে এখানেই আমরা মানুষ, আমরা একসাথে খেলাধুলা করা, মানে বিতান এখানেই মানুষ হয়েছে, খুব ভালো ছেলে। এই যেহেতু এখনকার দিনের মোবাইলের এই দুনিয়াতে আবার পরিচয়, আবার আমাদের সঙ্গে একসঙ্গে হয়েছে লিঙ্কে। তো বিতান এই যে কাশ্মীরে মানে বেড়াতে গেছে, এগুলো লাইভ করতো। ও কালকে সকালে আমাকে যেরকম ছবি আমাকে পোস্ট করছিল, সেই এই যে এরকম করে টাঙ্গায় গোঁপ একদম লাগানো, খুব খারাপ লাগছে ওকে দেখতে। যে সত্যি আমি সকালেই ওর সাথে আমার একটা ফেসবুকের মাধ্যমে হলো, আর আমি এখন এই খবরটা শুনছি। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত আরো এক বাঙালি, নিহত বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। পরিবারকে নিয়ে ইনিও গিয়েছিলেন কাশ্মীরে বেড়াতে, আর ফেরা হলো না। শখের বাজারের বাসিন্দা সমীর গুহ। কথা বলতে কাল রাত্রে একবার কথা হয়েছিল, তখন রাত 3টে বাজে। আমরা তো সন্ধ্যাবেলা থেকে ট্রাই করছিলাম, অ্যাকচুয়ালি ফোনে পাচ্ছিলাম না। তো রাত 3টের সময় ওর ড্রাইভার আর কি ফোন করে খবরটা দেয়। তখন রাত্রেবেলা ও ড্রাইভারের বাড়িতেই ওদেরকে নিয়ে গেছিলো আর কি। তো এই জানি, তখন ভিডিও কল একবার কথা হয়েছিল ওদের সাথে। ওরা গেছিল 16 তারিখে গেছিলো। আজকে অ্যাকচুয়ালি ফেরার কথা ছিল। আমার দিদি, আমার জামাইবাবু আর মেয়ে। তো ড্রাইভারের সাথেই কথা হয়েছিল, ওখান থেকে অ্যারেঞ্জমেন্ট করবে হয়তো আর্মি। হ্যাঁ, এখন ওনারা সেফ আছে, ওদের কোনো প্রবলেম নেই। নিহতের মধ্যে ঝালদার বাসিন্দাও আছেন, আইবির অফিসার মনীষ রঞ্জন মিশ্র। পরিবারের সঙ্গে কাশ্মীরে বেড়াতে যান মনীষ, ফোনে পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরেই এই ঘটনা। মুখ্যমন্ত্রী সব রকমভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। কান্নার রোল মনীষ রঞ্জন মিশ্রর বাড়িতেও।
बीच में किसने मारा, कौन मार दिया मेरे लाल को, मेरे जिगर के टुकड़ा को हमसे छीन लिया, मेरे लाल को हमसे छीन लिया। इतना अच्छा लड़का, बहुत बुद्धिमान, बाप रे, बहुत पढ़ा लिखा, इतना अच्छा लड़का, किसने मार दिया उसको।